মনোযোগ সহকারে দেখো। আমরা আজকে পড়ব চ্যাপ্টার 18 স্টোর প্রসিডিউর অ্যান্ড ফাংশনস। স্টোর প্রসিডিউর এবং ফাংশন এটা ডাটাবেজের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, এবং এটা একটা অবজেক্ট, ডাটাবেজের একটা অবজেক্ট। তো MySQL provides capabilities for defining and executing store procedure and function. MySQL এ স্টোর প্রসিডিউর এবং ফাংশন এক্সিকিউট করার জন্য ক্যাপাবল। A client sends the definition of procedure or function to the server, which stores it for later use. Clients then invoke it whenever necessary to cause SQL operations to be performed or to produce values. অর্থাৎ SQL অপারেশনগুলো সূক্ষ্মভাবে সুন্দরভাবে কমপ্লেক্স SQL অপারেশনগুলো পারফর্ম করার জন্য আমরা স্টোর প্রসিডিউর একবার ক্রিয়েট করে রাখবো। ঠিক আছে, ক্রিয়েট করবো কয়বার? একবার। এবং এবং এই স্টোর প্রসিডিউরটা ক্রিয়েট হবে কোথায়? ডাটাবেস সার্ভারে। এবং ক্লায়েন্টরা তার কম্পিউটার থেকে শুধুমাত্র সেই প্রসিডিউর বা ফাংশনকে কল করার মাধ্যমেই তার প্রয়োজনীয় আউটপুটটা পাবে। তো সুবিধাটা কি বুঝতে পারছো? একবার ক্রিয়েট করে রাখবো, বারবার এটাকে আমরা ইউজ করবো, আর এটা স্টোর থাকবে সার্ভারে। ক্লায়েন্টরা তার কম্পিউটার থেকে যখন সেই প্রসিডিউরটাকে কল করবে, সার্ভার থেকে সেটা কল হবে এবং তার ওই এক্সপেক্টেড যে রেজাল্টটা, সেই রেজাল্টটা শো করবে। আচ্ছা, তার জন্য কি আমাদের বারবার স্টেটমেন্টগুলো করতে হচ্ছে না। তো প্রসিডিউরের জন্য প্রসিডিউর কী ধরনের কাজগুলো করে? বিভিন্ন ধরনের এসকিউএল স্টেটমেন্টগুলোকে রান করার জন্য এই প্রসিডিউরটা ব্যবহৃত হবে। যেমন আমরা ফাংশন ব্যবহার করছি, মিনিমাম ফাংশন, ম্যাক্সিমাম ফাংশন, সাম ফাংশন, তাই না? তো এই ধরনের ফাংশন আমরা নিজেরা তৈরি করতে পারবো। বুঝতে পারছেন কথা? অর্থাৎ সাপোজ আমি ভ্যাট নামে একটা ফাংশন তৈরি করলাম, ঠিক আছে? সেই ফাংশনে আমি একটা অ্যামাউন্ট দিব, সেই অ্যামাউন্টের ভ্যাট কত হবে সেটা ডিসপ্লে করবে। তো এই ধরনের ফাংশন আমরা তৈরি করতে পারি। তো এনভায়রনমেন্ট থাকে প্রসিডিউরের ক্ষেত্রে দুইটা, একটা হচ্ছে কলিং এনভায়রনমেন্ট আর আরেকটা হচ্ছে কল্ড এনভায়রনমেন্ট। কল্ড এনভায়রনমেন্টটা হচ্ছে যেখানে আমরা ক্রিয়েট করে রাখি, সেটা হচ্ছে কল্ড এনভায়রনমেন্ট। আর যেখানে আমি এই প্রসিডিউরটা কল করি সেটাকে বলা হচ্ছে কলিং এনভায়রনমেন্ট। ঠিক আছে? তো ফাংশন আর প্রসিডিউরের মধ্যে পার্থক্যটা হচ্ছে ফাংশন কল্ড এনভায়রনমেন্ট থেকে কলিং এনভায়রনমেন্টে কোনো ভ্যালু রিটার্ন করে না প্রসিডিউর, আর ফাংশন ভ্যালু সিঙ্গেল ভ্যালু রিটার্ন করে। বুঝতে পারছো কথা? আর ফাংশনের মাধ্যমে আমরা ওই আউটপুট পাবো একটা, আর প্রসিডিউরের মাধ্যমে আমরা মাল্টিপল র আউটপুট পেতে পারি। এখানে দেখো বেনিফিটস অফ স্টোর প্রসিডিউর। স্টোর প্রসিডিউর যে আমরা ব্যবহার করব, তার বেনিফিটটা কি? স্টোর প্রসিডিউরস অ্যান্ড ফাংশনস অফার সেভারাল বেনিফিটস ফর অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিপ্লয়মেন্ট অ্যান্ড অপারেশন। কী কী সুবিধা আছে? মোর ফ্লেক্সিবল এসকিউএল সিনট্যাক্স। আমার এখানে যে সিনট্যাক্সটা আছে, যে স্ট্রাকচারটা আছে, সেইগুলো অনেক সহজ, অনেক সোজা। স্টোর রুটিনস ক্যান বি রিটেন ইউজিং এক্সটেনশনস। মোর ফ্লেক্সিবল এসকিউএল সিনট্যাক্স, আমরা প্রসিডিউর যে ক্রিয়েট করব, প্রসিডিউর ক্রিয়েট করার জন্য যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটা অনেক সোজা, সহজ কথা, ফ্লেক্সিবল। স্টোর রুটিনস ক্যান বি রিটেন ইউজিং এক্সটেনশনস to SQL syntax such as compound statements, flow control constructs that make it easier to express complex logic. অর্থাৎ কমপ্লেক্স লজিক যদি আমরা পারফর্ম করতে চাই, সেক্ষেত্রে আমার কিছু ডিসিশন মেকিং ইফ ফাংশন ব্যবহার করতে হয়, ফর লুপ ব্যবহার করতে হয়, হোয়াইল লুপ ব্যবহার করতে হয়। তো এই লুপিং কনস্ট্রাক্টগুলো আমরা ইজিলি ইউজ করতে পারি প্রসিডিউরে। এবং এর মাধ্যমে কি করতে পারি? কমপ্লেক্স লজিকগুলোকে আমরা ইজিলি পারফর্ম করতে পারি। যেমন লজিকটা হচ্ছে এরকম, সাপোজ তোমার 10,000 টাকা ডিপোজিট আছে, এখন ডাচ বাংলা ব্যাংকে এটিএম বুথে গিয়ে তুমি করলে কি 15,000 টাকা তুলতে চাইলা, তখন সে কী করবে? ডাটাবেজে ভ্যালুটা আনবে এবং তুমি যে ইনপুটটা দিচ্ছ সেটা সে ম্যাচ করে দেখবে যে যেই ভ্যালুটা ডাটাবেজে আছে সেটা
মানে বড় বা সমান কিনা, ঠিক আছে? যদি বড় হয় তারপর আবার সে দেখবে কি যেই অ্যামাউন্টটা আছে সেটা থেকে 500 বিয়োগ করার পর যে অ্যামাউন্টটা থাকে সেটা আমি যে ইনপুটটা দিচ্ছি সেটা সমান বা বড় কিনা, ছোট কিনা। যদি সমান বা ছোট হয় তাহলে শুধুমাত্র আমাকে টাকাটা তোলার পারমিশন দিবে, তাছাড়া দিবে না। তাই এক্ষেত্রে আমার কি অনেকগুলো স্টেপে আমার ডিসিশন নেওয়ার প্রয়োজন হচ্ছে না। তো এইখানে অনেকগুলো স্টেপ থাকে, অনেকগুলো প্রোগ্রামিং কনসেপ্ট থাকে, ঠিক আছে? তো এই কনসেপ্টগুলো মাধ্যমে আমরা কমপ্লেক্স লজিককে খুব সহজেই এই প্রসিডিউরের মাধ্যমে ইউজ করতে পারি, প্রসিডিউরের মাধ্যমে সলভ করতে পারি প্রবলেমটাকে। ক্লিয়ার কথা? তারপর এই এরর হ্যান্ডলিং ক্যাপাবিলিটিস, আমাদের যদি কোনো এরর হয় তাহলে নর্মালি দেখা যায় কি যে প্রসিডিউরটা তার নর্মাল ফ্লোটাকে স্টপ করে দেয়, ঠিক আছে? কিন্তু আমরা এরর হ্যান্ডলিং ক্যাপাবিলিটি যদি ইমপ্লিমেন্ট করি তাহলে সেই ক্ষেত্রে নর্মাল ফ্লোটা স্টপ না হয়ে এররটা কি হয়েছে সেই এররটা শো করবে, ঠিক আছে? কি কারণে এররটা? হ্যাঁ, শো করবে। যেমন এই স্টোর রুটিন ক্যান ক্রিয়েট এরর হ্যান্ডলার্স টু বি ইউজড, অর্থাৎ এরর হ্যান্ডেল ওই তোমার এই এররটাকে তোমার হ্যান্ডেল করার জন্য যে এরর হ্যান্ডেলার আছে সেইগুলোকে আমরা স্টোর প্রসিডিউরে ব্যবহার করতে পারি। হোয়েন এক্সেপশনাল কন্ডিশনস অ্যারাইজ, যদি কোনো এক্সেপশনাল কন্ডিশন কোনো এক্সেপশনাল ওই এরর যদি হয় তাহলে সেই ক্ষেত্রে সেটাকে হ্যান্ডেল করার জন্য যে হ্যান্ডেলার আছে সেই এক্সেপশন হ্যান্ডেলার আমরা ইউজ করতে পারি এই স্টোর প্রসিডিউরে। The occurrence of an error need not cause termination of the routine but can be handled appropriately. এর ফলে যদি কোনো এক্সেপশনাল কন্ডিশন অকার হয় তাহলে নর্মাল ফ্লো, প্রোগ্রামের নর্মাল ফ্লো টার্মিনেট হবে না, বন্ধ হবে না, ঠিক আছে? সে কি করবে, ওই অ্যাপ্রোপ্রিয়েটলি এটাকে হ্যান্ডেল করবে। যেমন আমরা যদি বলি যে কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা হয় তাহলে রেজাল্ট কী হবে, ইনফিনিটিভ। তো তুমি যদি এই কাজটা প্রসিডিউরের মধ্যে করো, ওই এক্সেপশন হ্যান্ডলারের ব্যবহার না করো, তাহলে সে কী করবে, এটা তোমার প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে। কিন্তু এরর হ্যান্ডলার যদি থাকে তাহলে সে এই এররটাকে হ্যান্ডেল করবে পজিটিভলি এবং অ্যাপ্রোপ্রিয়েটলি তোমার প্রোগ্রামের ফ্লোটা স্টপ না করে সে অ্যাপ্রোপ্রিয়েটলি ওই তোমার ধারাবাহিকতাটা বজায় রাখবে, ঠিক আছে? তাহলে এই এক্সেপশন হ্যান্ডেলারের যে জিনিসগুলো আছে সেই কনসেপ্টটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি স্টোর প্রসিডিউরের মধ্যে। এই এক্সেপশন হ্যান্ডেলার তোমরা জাভাস্ক্রিপ্টে বা এক্সেপশন হ্যান্ডেলার, হ্যাঁ। স্ট্যান্ডার্ডস কমপ্লায়েন্স, the MySQL implementation of store routines conforms to standard SQL syntax. তো প্রসিডিউরে স্ট্যান্ডার্ড যে SQL syntax আছে সেটা ফলো করা হয়। রুটিনস written for MySQL should be reasonably portable to other database servers that also follow standard language. আর এটা যেহেতু স্ট্যান্ডার্ড SQL সিনট্যাক্সটাকে ফলো করে, ঠিক আছে, তার জন্য MySQL এর জন্য ক্রিয়েট করা একটা প্রসিডিউরকে আমি ইচ্ছা করলে অরাকলে রান করতে পারবো, ওই MS SQL সার্ভারে রান করতে পারবো, বা অরাকলে লেখা একটা স্টোর প্রসিডিউরকে আমরা ইচ্ছা করলে MySQL এ রান করতে পারবো। তার কারণ হচ্ছে এটা স্ট্যান্ডার্ড যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটাকে ফলো করে, ঠিক আছে? তারপর কোড প্যাকেজিং অ্যান্ড এনক্যাপসুলেশন। A routine allows the code that performs an operation to be stored once on the server and accessed from multiple applications. আমরা প্রসিডিউর সার্ভারে ক্রিয়েট করব কয়বার? একবার ক্রিয়েট করব এবং একাধিক অ্যাপ্লিকেশন থেকে, এখানে অ্যাপ্লিকেশন দ্বারা বোঝানো হচ্ছে সফটওয়্যার, ওই একাধিক সফটওয়্যারে ওই একাধিক প্রোগ্রাম থেকে আমরা এই প্রসিডিউরটাকে রান করতে পারবো, ঠিক আছে? অর্থাৎ একবার ক্রিয়েট করে আমরা বারবার ব্যবহার করতে পারবো। দ্য কোড নিড নট, তার জন্য কি করতে হবে, এই একাধিক অ্যাপ্লিকেশনে একাধিক সফটওয়্যারে এই কোডটা তোমার বারবার লেখার প্রয়োজন হবে না। তুমি একবার লিখবা, সেটি স্টোর থাকে কোথায়, সার্ভারে, এবং ক্লায়েন্ট সাইড যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা থাকবে সেখান থেকে তুমি এটাকে জাস্ট কল করলেই হবে। তার জন্য প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য, সফটওয়্যারের জন্য তোমার ওইটা লেখার কোনো প্রয়োজন হবে না, প্রসিডিউর
লেখার প্রয়োজন হবে না কোডগুলো লেখার। এটাকে বলা হচ্ছে কোড প্যাকেজিং। প্যাকেজ আকারে থাকে কোথায়? সার্ভারে স্টোর থাকে। এখন রি-ইনভেনশন অফ দ্য হুইল, এ কালেকশন অফ স্টোর প্রসিডিউর অ্যাক্টস অ্যাজ এ লাইব্রেরি অফ সলিউশনস টু প্রবলেম। আমাদের বাস্তব জীবনে যে কোনো প্রবলেমকে সলিউশন করার জন্য আমরা যদি একাধিক স্টোর প্রসিডিউর ক্রিয়েট করি, তো সেই সবগুলি স্টোর প্রসিডিউরকে একত্রিতভাবে একটা লাইব্রেরি বলতে পারি টু সলভ আওয়ার প্রবলেমস। Developers can use them off the shelf rather than re-implementing their code from scratch themselves. বারবার তাদের না লিখে সেখান থেকে বারবার তারা ব্যবহার করতে পারে। Store routines also facilitate sharing of knowledge and experience. A skilled SQL developer who solves a difficult problem can implement the solution in a store routine to be used by developers with less expertise. এখন separation of logic, factoring out the logic of specific application operations into store routines reduces the complexity of an application's own logic and make it easier to understand. মনে করো যে লজিকগুলোকে সেপারেশন করে রাখে। যেমন একটা সফটওয়্যার ডিজাইন করতে গেলে আমার অনেক লজিক থাকতে পারে, অনেক ইফ ফাংশন থাকতে পারে, বা সবগুলোকে আমরা সলভ করতে পারি কিসের মধ্যে? এই স্টোর প্রসিডিউরের মাধ্যমে। ইজ টু মেনটেনেন্স, যেহেতু সার্ভারে থাকে, মনে করো একটা স্টোর প্রসিডিউর ক্রিয়েট করলাম, সেই স্টোর প্রসিডিউরটাকে আমি 10টা সফটওয়্যারে ব্যবহার করলাম, ঠিক আছে? এখন স্টোর প্রসিডিউরে যদি কোনো প্রকার চেঞ্জ মডিফাই করার প্রয়োজন হয়, তাহলে শুধুমাত্র সার্ভারে স্টোর প্রসিডিউরে মডিফাই করলেই বাকি যে 10টা ক্লায়েন্ট সাইড সফটওয়্যার আছে সবগুলোতে এটা ইমপ্লিমেন্ট হবে। কিন্তু আমি যদি স্টোর প্রসিডিউর ব্যবহার না করে 10টা সফটওয়্যার ইন্ডিভিজুয়ালি কোড ব্যবহার করি, তাহলে কী করতে হবে? একটাতে যদি চেঞ্জ করি, কোনো মডিফাই করি, 10টাতে আমার মডিফাই করতে হবে, তাই না? তাহলে কি স্টোর প্রসিডিউরের মাধ্যমে আমার কি 10টাতে মডিফাই করার প্রয়োজন হচ্ছে? কারণ আমি স্টোর প্রসিডিউর ক্রিয়েট করছি, সেটা থাকতে সার্ভারে, এবং সেই ডেটাবেস সার্ভার থেকে স্টোর প্রসিডিউরকে আমি যদি মডিফাই করি 10টা ক্লায়েন্ট সাইড সফটওয়্যারে, সেই মডিফিকেশনটা ইমপ্লিমেন্ট হবে, ঠিক আছে? তাহলে কি আমার মেইনটেন্যান্সটা ইজি হচ্ছে না? তো স্টোর প্রসিডিউরের মাধ্যমে আমরা কমপ্লেক্স স্টেটমেন্টগুলোকে পারফর্ম করতে পারি, কমপ্লেক্স লজিকগুলোকে পারফর্ম করতে পারি, এবং মেইনটেনেন্স ইজি। রিডাকশন ইন নেটওয়ার্ক ব্যান্ডউইথ ওই রিকোয়ারমেন্ট। এখন এই যে এত সাপোজ একটা প্রসিডিউরের মধ্যে 100 লাইন আছে, 100টা স্টেটমেন্ট আছে, এই 100টা স্টেটমেন্ট 10টা বা যদি 100 ক্লায়েন্ট থেকে নেটওয়ার্কের মাধ্যমে ডাটাবেস সার্ভারে সেন্ড করা হয়, আবার আউটপুট নেওয়া হয়, তাহলে কি তোমার নেটওয়ার্কটা বিজি হয়ে যাবে না? কিন্তু তোমার প্রসিডিউরটা আছে সার্ভারে, ডাটাবেস সার্ভারে, তুমি শুধু কল করতেছো, তাহলে কি এই 100টা স্টেটমেন্ট তোমার তো নেটওয়ার্কের মাধ্যমে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। তাহলে কি তোমার জ্যামের সৃষ্টি হচ্ছে? তাহলে তোমার নেটওয়ার্কে ব্যান্ডউইথ বাড়বে না, স্পিড বাড়বে না? বুঝো নাই? মনে করো ডাটাবেস সার্ভার এটা, আর সবগুলোতে ক্লায়েন্ট সাইড সফটওয়্যার আছে। ওই সফটওয়্যারগুলোর মাধ্যমে ফর্ম ফিল আপ করার পর সাবমিটে ক্লিক করলে ইনফরমেশনগুলো স্টোর হয় এখানে, ঠিক আছে? এখন এই জিনিসগুলো মেনটেন করার জন্য আমি একটা স্টোর প্রসিডিউর ক্রিয়েট করে রাখলাম ডাটাবেজে। তাহলে কী হবে? এবং স্টোর প্রসিডিউরের লাইন হচ্ছে 100টা। এখন যখন ক্লায়েন্টরা কল করবে, তখন সার্ভারটা কল হবে কোত্থেকে? সার্ভার থেকে। ক্লায়েন্টরা কল করবে সার্ভার থেকে, এটা কল হয়ে তার প্রয়োজনীয় আউটপুটটা শো করবে। এটা না হয়ে যদি ক্লায়েন্ট সাইডে 10টা ক্লায়েন্ট সাইড সফটওয়্যারের মধ্যেই এই প্রসিডিউরের কোডগুলো লিখে দেওয়া হয় 100টা, তা যখন পাঠাবে কোডগুলো নেটওয়ার্কের মাধ্যমে আসবে, তাতে কি নেটওয়ার্কের জ্যাম সৃষ্টি হবে, তখন তোমার নেটওয়ার্কটা স্লো হয়ে যাবে। বুঝতে পারছো? তো স্টোর প্রসিডিউর ক্রিয়েট করার মাধ্যমে আমরা কি করতে পারি? নেটওয়ার্কের ব্যান্ডউইথ বাড়বে, নেটওয়ার্কের পারফরমেন্স বাড়বে, স্পিড বাড়বে। সার্ভার আপগ্রেডস বেনিফিটস ক্লায়েন্ট। Upgrades to the server host improve the performance of the store. সার্ভারে যদি আমি কোনো আপডেট করি, ঠিক আছে, সাপোজ আমি সার্ভারে Core i7 প্রসেসর ব্যবহার করতেছি, তো তাহলে কি সার্ভারের পারফরমেন্স বাড়তেছে, সার্ভার খুব কম সময়ে তার আউটপুটটা শো করতে পারবে স্টোর প্রসিডিউর। তো সার্ভারে যে আপডেটটা আমরা করলাম সেটা ক্লায়েন্টরা পাবে,
ফিল করবে, বুঝছো, সেই সার্ভিসটা পাবে। বেটার সিকিউরিটি, আমরা সিকিউরিটি ভালো, বেটার সিকিউরিটি পাবো, সিকিউরিটি হাই হবে। কেন? কারণ স্টোর প্রসিডিউরে সব কিছু তো সার্ভারে থাকতেছে, ক্লায়েন্টদের কাছে থাকতেছে না। তার ফলে কি ক্লায়েন্টদের কাছে এটা হাইড, ক্লায়েন্টদের কাছে এটা ওপেন না, তার ফলে সিকিউরিটিটা বাড়তেছে না। এখন ঘটনা হচ্ছে স্টোর প্রসিডিউর আর ফাংশনের মধ্যে পার্থক্য। এ প্রসিডিউর ডাজ নট রিটার্ন এ ভ্যালু, বলছি প্রসিডিউর কখনোই কোনো ভ্যালু রিটার্ন করে না কলিং এনভায়রনমেন্টে। ইনস্টেড ইট ইজ ইনভকড উইথ কল স্টেটমেন্ট, প্রসিডিউরকে কল করার জন্য কল স্টেটমেন্টটা ব্যবহার করতে হয়, ঠিক আছে। A function is invoked within an expression and returns a single value directly to the caller to be used in expression. সে কী করবে, অনেকগুলো ভ্যালু নেবে এবং একটা সিঙ্গেল ভ্যালু রিটার্ন করবে কলিং এনভায়রনমেন্টে, যেখানে কল করা হচ্ছে সেখানে এটাকে রিটার্ন করবে। দ্যাট ইজ এ ফাংশন ইজ ইউজড ইন এক্সপ্রেশন দ্য সেম ওয়ে এজ কনস্ট্যান্ট এ বিল্ট ইন ফাংশন। আমরা সাম ফাংশন, অ্যাভারেজ ফাংশন যে ব্যবহার করি সেমভাবে আমরা এই ফাংশনটাকে ব্যবহার করতে পারি। ভ্যাট নামে একটা ফাংশন ব্যবহার করে আমরা ওই সিলেক্ট স্টেটমেন্টে ভ্যাট ফাংশন যদি দেখি, তাহলে যে অ্যামাউন্টটা দিলাম সেই অ্যামাউন্টের ভ্যাটটা ডিসপ্লে করবে। বুঝতে পারছেন আপনি? ইউ ক্যান নট ইনভোক এ ফাংশন উইথ এ কল স্টেটমেন্ট। কল স্টেটমেন্ট দ্বারা আমরা কাকে কল করি? প্রসিডিউরকে, ফাংশনকে কল করতে পারি না। আর ফাংশন সে রিটার্ন করে, রিটার্ন স্টেটমেন্ট থাকে ফাংশনে, কিন্তু প্রসিডিউরে কোনো রিটার্ন স্টেটমেন্ট থাকে না। সুতরাং প্রসিডিউর কোনো ভ্যালু রিটার্ন করে না, আর ফাংশন ভ্যালু রিটার্ন করে। ও এই জন্য স্যার ফাংশন সিসিসের সেকেন্ড ব্র্যাকেটে এসে রিটার্ন উল্লেখ করা হয়। জি জি জি। এখন দ্য নেম স্পেস ফর স্টোর রুটিনস। MySQL interprets an unqualified reference routine underscore name as a reference to the procedure or function in the default database. To refer to a routine in a specific database, use qualified name of আচ্ছা আচ্ছা আমরা যদি এই কালো স্ক্রিনে লিখতে চাই, যদি নর্মাল লিখতে চাই, নিচে চলে আসছে না? এখানে কি সেমিকোলন দিয়ে টার্মিনেট করছেন স্টেটমেন্টগুলো। এই বিগিনের পর হচ্ছে প্রসিডিউরের বডি। এই প্রসিডিউর বডির মধ্যে এক বা একাধিক কি থাকতে পারে, স্টেটমেন্ট থাকতে পারে, এবং প্রতিটি স্টেটমেন্টকে সেমিকোলন দ্বারা টার্মিনেট করতে হয়। যখন সেমিকোলন দিয়ে আমি এন্টার দিব তখন তো টার্মিনেট হয়ে গেল, ঠিক আছে, তখন আর সে কাজ করবে না। তো স্যার একাধিক জন স্টেটমেন্ট লাগবে তখন কেমনে করব? সেটা বোঝানোর জন্য তো আসতেছে। বেটা তোমার বন্ধু কিছু বললে কি যাবো না, হারাই যাবে।
সেমিকোলন যখন দিচ্ছি তখন সে কি করলো, টার্মিনেট করে দিচ্ছে, তাই না? তাই তো। এখন তাহলে আমি কিভাবে লিখবো মাল্টিপল স্টেটমেন্ট? তখন আমাদের এই ডেলিমিটার ব্যবহার করতে হবে। হ্যাঁ, প্রথমে কি করতে হবে, ডেলিমিটার ডবল ফরওয়ার্ড স্ল্যাশ এন্টার। পরে দাও বিগিন। এখন যে আমি এন্টার দিই তাহলে কি টার্মিনেট হচ্ছে? কখন টার্মিনেট হবে? যখন আমি আবার এই স্পেস চিহ্নটা, আর বিগিনকে শেষ করার জন্য হচ্ছে এন্ড দ্য সেমিকোলন। এখন কিন্তু টার্মিনেট হচ্ছে না, তা টার্মিনেট করার জন্য কি, এই যে ডেলিমিটারের পর আমি যেই চিহ্ন দিচ্ছি সেই চিহ্নটা যখন আবার ব্যবহার করব তখন এটা টার্মিনেট হয়ে যাবে। তাহলে কি বুঝলাম এখানে, ডেলিমিটার ডবল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা শুরু করব যদি মাল্টিপল স্টেটমেন্ট আমরা ইউজ করতে চাই, বুঝছো? এবং ডেলিমিটার দিয়ে শেষ করব। স্যার ইউসি ব্রাউজার কেমনে কি আপনি স্যার কোই ব্রাউজারে স্যার কি হবে ব্যবহার করব? এখন স্টোর প্রসিডিউরের যে সিনট্যাক্স আছে সেটা দেখো। ক্রিয়েট প্রসিডিউর, প্রসিডিউরের নাম, তারপর হচ্ছে প্যারামিটার, তারপর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, তারপর হচ্ছে রুটিন বডি। ঠিক আছে, ফাংশনেরটা হচ্ছে ক্রিয়েট ফাংশন, ফাংশনের নাম, প্যারামিটারস, রিটার্নস, ডাটা টাইপ। অর্থাৎ এখানে রিটার্নের পর সেই ডাটা টাইপগুলো স্পেসিফাই করতে হবে এই ফাংশন কোন ধরনের ভ্যালু রিটার্ন করবে, সেই ডাটা টাইপগুলো এখানে আমরা ব্যবহার করব। আর ক্যারেক্টারিস্টিক্স আর হচ্ছে বডি। এখন ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী হতে পারে, যেমন সিকিউরিটি হতে পারে। সিকিউরিটি দুই ধরনের ভ্যালু নেয়, একটা হলো ডিফাইনার আর আরেকটা হচ্ছে ইনভোকার। যদি ডিফাইনার ব্যবহার করি তাহলে কী হবে, এ ভ্যালু অফ ডিফাইনার কজেস দ্য রুটিন টু হ্যাভ দ্য প্রিভিলেজেস অফ দ্য ইউজার হু ক্রিয়েটেড ইট। তাহলে যে ক্রিয়েট করছে, যে ইউজার যে লগ ইন করে ক্রিয়েট করছে সেই ইউজারের প্রিভিলেজ থাকবে এই প্রসিডিউরটা ব্যবহার করার। যদি আমরা দিয়ে দিই ডিফাইনার আর যদি দিই ইনভোকার, তাহলে টু রান উইথ দ্য প্রিভিলেজ অফ ইনভোকিং, যে ইউজার কল করবে সেই ব্যবহার করতে পারবে। আর ডিফাইনার দিলে যে ইউজার দিয়ে লগ ইন করে ক্রিয়েট করবে শুধুমাত্র সেই ইউজারই এটাকে ব্যবহার করতে পারবে। আর যে ইনভোকার দিই তাহলে যেই ইনভোক করবে সেই ব্যবহার করতে পারবে। অর্থাৎ এটা ওই ওয়ার্ল্ড ওয়াইড হয়ে গেল পাবলিক। আর ডিটারমিনিস্টিক আর নন ডিটারমিনিস্টিক indicates whether the routine always produces the same result when invoked with a given set of input parameter. আমার প্রসিডিউরটা সেম ভ্যালুটাই বারবার রিটার্ন করবে কিনা, এটা আমরা ডিটারমিনিস্টিক আর নট ডিটারমিনিস্টিক এই দুটা প্রপার্টির মাধ্যমে স্পেসিফাই করে দিতে পারি। ইফ ইট ডাজ নট, দ্য রুটিন ইজ নন ডিটারমিনিস্টিক। যদি for example a function that returns a country name corresponding to a country code is deterministic, but function that returns a summary of financial statement, অর্থাৎ আমি কান্ট্রি নেম দিলাম, যেই কান্ট্রির আমি একটা কান্ট্রি কোড দিলাম, এই কোডটা যে কান্ট্রির সেই কান্ট্রি তো বারবার ডিসপ্লে করবে, তাই না? যতবার আমি সেই কোড দিব ততবার সেই কান্ট্রিটা ডিসপ্লে করবে। কিন্তু আমি যদি কোনো ফিনান্সিয়াল স্টেটমেন্টের কথা চিন্তা করি তাহলে কি ফিনান্সিয়াল স্টেটমেন্ট চেঞ্জ হবে না ভ্যালু? মনে করো আমার বিক্রি হচ্ছে, এখন যে আমি দেখতে চাই যে আমার কত হচ্ছে, দিল 10,000 টাকা, 1 ঘন্টা পরে দিলাম আর তোমার বিক্রি হয়েছে, তাহলে কি ভ্যালু চেঞ্জ হয়ে গেল না? পরে আসলো 15,000 টাকা, ঠিক আছে?
তাহলে ডিটারমিনিস্টিক দিলে কি হবে, ওই সেম ভ্যালু ডিসপ্লে করবে। আর নট ডিটারমিনিস্টিক দিলে কি হবে, ফিনান্সিয়াল স্টেটমেন্টের মতো ইজ এ নন ডিটারমিনিস্টিক বিকজ ইট রিটার্নস ডিফারেন্ট ভ্যালু। যখন সেম ভ্যালু রিটার্ন করবে সেটা হচ্ছে ডিটারমিনিস্টিক, আর যখন প্রতিবার কল করার পরে ডিফারেন্ট ভ্যালু ডিসপ্লে করবে সেটা হচ্ছে নট ডিটারমিনিস্টিক। ল্যাঙ্গুয়েজ এসকিউএল indicates the language in which the routine is written. Currently the only supported language is SQL. তাহলে এই ক্ষেত্রে যদি আমরা ল্যাঙ্গুয়েজ এসকিউএল ব্যবহার করি তাহলে শুধুমাত্র এসকিউএল ল্যাঙ্গুয়েজটাকে সে সাপোর্ট করবে, অন্যগুলোকে সে সাপোর্ট করবে না। আর কমেন্ট দেওয়ার পর আমরা এখানে কমেন্ট দিয়ে দিতে পারি, ঠিক আছে? হ্যাঁ, তোমার ব্যাংকিং ক্ষেত্রে প্রসিডিউর ফাংশন ব্যবহৃত হয়, তার জন্য আস্তে আস্তে বাড়াবো। 3 ক্লাস নেবো এটা, আজকে হবে না, আজকে প্রসিডিউর কীভাবে তৈরি করবো সেটা দেখাই। এই চ্যাপ্টার শুরু হবে তো শেষ হবে না। দেখো ক্রিয়েট প্রসিডিউর, তারপর হচ্ছে প্রসিডিউরের নাম, এইগুলো হচ্ছে প্যারামিটার, ওই যে ভেরিয়েবল এবং এই ভেরিয়েবল কোন ধরনের ডাটা স্টোর করবে। আর এখানে আমরা যে ডাটা টাইপগুলো ব্যবহার করি মাইএসকিউএল যে ডাটা টাইপগুলো আছে যেমন চার, ভার্চার, ডেট, টাইম স্ট্যাম্প, এই সবগুলো ডাটা টাইপগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো। ডাটা টাইপ কমা ভেরিয়েবল ডাটা টাইপ অ্যান্ড সিলেক্ট। আর এইটা হচ্ছে বডিটা বিগিন দিয়ে শুরু হবে, ঠিক আছে? তারপর স্টেটমেন্টগুলো দিব, স্টেটমেন্ট কি উইথ আর হাইট পূরণ করবে। আর অ্যাজ এর পর হচ্ছে এরিয়া, তার মানে কি এটা হচ্ছে ওই তোমার কলাম হেডিং এন্ড সেমিকোলন দিয়ে শেষ, ঠিক আছে? এই বিগিনকে আমরা শেষ করব কি দ্বারা, এন্ড দ্বারা। ক্যারেক্টারিস্টিক্স ব্যবহার করি নাই, ওই এন্ডকে তো টার্মিনেট করতে হবে, প্রত্যেকটি স্টেটমেন্টই তোমার টার্মিনেট হবে। আমি তো ইচ্ছা করলে স্যার একাধিক স্টেটমেন্ট ব্যবহার করতে পারি। হ্যাঁ, তুমি ব্যবহার করতে পারবে না। এর আগে ওই যে ফরওয়ার্ড স্ল্যাশের জন্য যে ডি কিনে একটা এটা তোমার যখন কুইরি ব্রাউজার ব্যবহার করো তখন তোমার দরকার নাই, সেটা হচ্ছে শুধুমাত্র ওই কনসোলের জন্য। You have an SQL গঠনের ভুল দেখা গেছে। বিএনের পরে কি স্যার ঠিক আছে? এখন প্রসিডিউর আমরা কল করব কিভাবে, প্রসিডিউর তো তৈরি করছি, প্রসিডিউরের নামে এখানে সেমিকোলন দিয়ে ক্লোজ। এখন তুমি এখানে যত দিবা তার এই ভ্যালুটা যা হিট করবে, এইখানে কল প্রসিডিউর নাম দিলে এই নামে প্রসিডিউর সে সার্ভারে খোঁজা শুরু করবে। যখন খুঁজে পাবে তখন প্যারামিটার হিসেবে এই উইথ হচ্ছে এটা আর হাইট হচ্ছে দ্বিতীয়টা নেবে, নিয়ে আমি যদি কল করি তখন সে আমার এখানে আউটপুটটা শো করবে। তাহলে আমি যদি একবার প্রসিডিউর ক্রিয়েট করে রাখি এবং এইটাকে শুধুমাত্র আমার ক্লায়েন্ট সাইড থেকে আমি কল করি তাহলেই তো হচ্ছে। এই টোটাল জিনিসটা তো ক্লায়েন্ট সাইড থেকে আমার নেটওয়ার্কের মাধ্যমে সেন্ড করার প্রয়োজন হচ্ছে না, শুধুমাত্র এই একটা লাইনকে সেন্ড করলে হচ্ছে। আমরা এখানে একটা লাইনের স্টেটমেন্ট লিখছি, এখানে তো 100 লাইনের স্টেটমেন্টও থাকতে পারে, তাহলে কি নেটওয়ার্কের জ্যাম কমতেছে না? আর আমার সার্ভার যদি আমি শুধুমাত্র এখন এই প্রসিডিউরটাকে যদি আমরা মডিফাই করি তাহলে তো আমাদের চলতেছে, বুঝতে পারছো? আমি এখানে মনে করি যে আরেকটা স্টেটমেন্ট, এখানে মাল্টিপল স্টেটমেন্ট দিলে আমার বিগিন দিয়ে শুরু করতে হবে। begin আর end, এই এন্ডের পর সেমিকোলন।
সিনট্যাক্স কি বলে? 3 নাম্বার লাইন আছে সিনট্যাক্স। 1 2 3 স্যার এগুলো অন্য আছে? আচ্ছা এটা পরে করি। কি ব্যাপার? এই যে এখানে সেট এখানে সেট গ্লোবাল লগ আন্ডারস্কোর বিন আন্ডারস্কোর ট্রাস্ট আন্ডারস্কোর রুটিন আন্ডারস্কোর ক্রিয়েটর্স এই সিস্টেম ভেরিয়েবলের মান 1, তার মানে হচ্ছে এটাকে আমরা এই অ্যানাবল করতেছি। এখন অ্যানাবল করে আমরা পরে যদি স্যার এটা মনে হয়